हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 6 এর আই উইল গো উইথ মাই ফাদার এ ফ্লগিং এই চ্যাপ্টারটা জোসেফ জন ক্যাম্পবেলের লেখা। তো বেশি দেরি না করে আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। ক্লাসটা শোনার আগে তোমাদের যাদের কোনো একটা মানে বুঝতে অসুবিধা হচ্ছে তারা তোমরা ওই বইয়ে পেন্সিল দিয়ে লিখে লিখে শুনতে পারো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। আজকের এই ক্লাসটা করতে গেলে প্রথমত আমাকে দেখতে হবে ইনি হচ্ছে জোসেফ জন ক্যাম্পবেল। এই কবিতাটা যখন আমরা পড়ব তখন আমরা চাষবাস বা কৃষিকাজ এবং চাষি এছাড়াও বিভিন্ন পাখিদের সম্পর্কে আমরা জানতে পারবো। এই কবিতাটা শুধু নয়, যে কোনো কবিতা যখন আমরা পড়তে যাব, যে কোনো পোয়েম যখন আমরা পড়ব তখন কিন্তু সেই কবিতা বা পোয়েমটা কে লিখেছেন তার সম্পর্কে একটু জেনে নেওয়া উচিত। তার কারণ আমরা যদি তার সম্পর্কে একটু জানতে পারি তাহলে তার যে চিন্তা ভাবনা, তার যে কবিতার মধ্যে যে আক্ষরিক অর্থ বা অভ্যন্তরীণ যে অর্থগুলো রয়েছে সেগুলো আমাদের বুঝতে সুবিধা হবে। সে কারণে কি করব, আমরা আগে এই কবি পরিচিতিটা একটু ভালো করে জেনে নেব। ইনি হলেন জোসেফ জন ক্যাম্পবেল। এটা তোমাদের টেক্সট বুকে কবি পরিচিতিতে দেওয়া রয়েছে। ইনি জন্মগ্রহণ করেছিলেন 1879 সালে এবং 1944 সালে মৃত্যুবরণ করেছিলেন। তাহলে জোসেফ জন ক্যাম্পবেল ওয়াজ এ ফেমাস মানে কি? ফেমাস মানে হচ্ছে বিখ্যাত। ফেমাস কথাটার মানেই হচ্ছে বিখ্যাত। তাই ইনি ছিলেন একজন ফেমাস আইরিশ কথাটা এখানে দেওয়া আছে। আইরিশ কাদের বলা হয়? যারা আয়ারল্যান্ডের অধিবাসী। আয়ারল্যান্ডের একটা অধিবাসী রয়েছে যাদের বলা হয় আইরিশ পোয়েট। তাহলে এনার এই কথা থেকে আমরা কি বুঝতে পারি যে তিনি ছিলেন আয়ারল্যান্ডের অধিবাসী। ইনি হলেন আইরিশ পোয়েট, বা পোয়েট কথাটার অর্থ হচ্ছে কবি। এবং লিরিকিস্ট বলতে গীতিকার, যিনি লিরিক্স লেখে। আমরা এমনি ইউটিউবে বলো বিভিন্ন জায়গায় লিরিক্স শুনি না, গানের লিরিক্স দেখি, তো ইনি হচ্ছে গীতিকার। তাহলে পুরো লাইনটার মানে কি বোঝা যাচ্ছে যে জোসেফ জন ক্যাম্পবেল 1879 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1944 সালে পরলোক গমন করেন। জোসেফ জন ক্যাম্পবেল ওয়াজ আ ফেমাস আইরিশ পোয়েট। তিনি ছিলেন একজন বিখ্যাত আইরিশ কবি এবং লিরিকিস্ট মানে গীতিকার। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন। বর্ন মানে তাহলে কি? জন্মগ্রহণ করা। দেখো এটা পাস্ট টেন্সে রয়েছে ওয়াজ, তাহলে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ইন বেলফাস্ট ইন একটা জায়গার নাম, এটা একটা জায়গা। ইন অ্যান আইরিশ ফ্যামিলি, তিনি বেলাফাস্টে জন্মগ্রহণ করেছিলেন একটা আইরিশ ফ্যামিলির মধ্যে, অর্থাৎ আয়ারল্যান্ডের একটা ফ্যামিলির মধ্যে। হিজ লিটারেরি অ্যাক্টিভিটিস, লিটারেরি বলতে এনার হচ্ছে সাহিত্যিক, অ্যাক্টিভিটিস বলতে কাজকর্ম। আমাদের এমনি স্কুল থেকে টিচাররা অ্যাক্টিভিটি দেয় না, অ্যাক্টিভিটি টাস্ক দেয়। অ্যাক্টিভিটি বলতে কাজকর্ম দেয়, অ্যাক্টিভিটিস দেয়। তাহলে হিজ লিটারেরি অ্যাক্টিভিটিস, তার যে সাহিত্যিক কাজকর্মগুলো রয়েছে, বিজ্ঞান মানে শুরু করেছিল। দেখো বিগিন মানে শুরু করা, BEGIN, বিগিন মানে শুরু করা, আর বিজ্ঞান মানে শুরু করেছিল। উইথ সংস মানে গান দিয়ে শুরু করেছিল। তাহলে তার সাহিত্যিক কাজকর্ম শুরু করেছিল তিনি গান দিয়ে। ইন 1905 অর্থাৎ 1905 সালে হি মুভড টু লন্ডন। মুভ মানে কি? মুভ মানে সরে যাওয়া, অর্থাৎ গতি থাকা। তাহলে মুভ টু লন্ডন বলতে লন্ডনে চলে গিয়েছিলেন। কত সালে? 1905 সালে। হিজ ফেমাস পোয়েম, ফেমাস মানে কি বলেছিলাম একটু আগে? ফেমাস মানে বলেছিলাম বিখ্যাত। পোয়েমস মানে কবিতা। দেখো এখানে এস আছে মানে একটা কবিতা নয়, তার বিখ্যাত কবিতাগুলি। ইনক্লুড মানে অন্তর্গত। দেখো এই যে ওয়ার্ডগুলোর মিনিংস তোমাদের অসুবিধা হতে পারে, সেগুলো আমি কিন্তু এখানে কম বেশি এখানে আলোচনা করে দেওয়া আছে। দেখো বেলফাস্ট এটা একটা জায়গার নাম। লিটারারি বলতে সাহিত্যিক, অ্যাক্টিভিটিস বলতে হচ্ছে কাজকর্ম বা কার্যক্রম, আর হচ্ছে বিজ্ঞান মানে শুরু করেছিল।
বিগিন মানে শুরু। ওকে, তাহলে কি বলেছে, ইনক্লুড, ইনক্লুড মানে অন্তর্গত, অ্যাট হারভেস্ট, ইনক্লুড কি কি ছিল, অ্যাট হারভেস্ট, হারভেস্ট বলতে ফসল, অন ওয়াকিং, দ্য ব্লাইন্ড ম্যান অ্যাট দ্য ফেয়ার, দ্য ওল্ড ওম্যান অ্যাটসেট্রা। মানে এই যে কবিতাগুলো বললাম এগুলো তার বিখ্যাত কয়েকটা কবিতার মধ্যে এইগুলো রয়েছে। এরপর আমরা দেখি ডিরেক্ট কবিতায় ঢুকে যায়। কবির নামটা একটু ভালো করে মনে করে রেখে দেবে উইথ স্পেলিং, অর্থাৎ বানান সহ নামটা একটু মনে করে রাখবে, তার কারণ এটা পরীক্ষায় আসতেই পারে যে কে এই আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাগিং এই কবিতাটির লেখককে বা রাইটারকে বা পোয়েম বা এই পোয়েমের কবিকে, ঠিক আছে, বা পোয়েটকে, এরকমই ভাবে কোশ্চেনে দিতে পারে, তোমরা সেইভাবে লিখে নেবে। এই কবিতাটা পড়ার আগে কয়েকটা পাখি সম্পর্কে একটু জেনে নিই। এটা হচ্ছে এক লার্ক পাখি। এই পাখিটাকে কি বলা হয়, লার্ক পাখি, অনেকে এটাকে ভরত পাখিও বলে, এটা হচ্ছে লার্ক পাখি। এটা হচ্ছে রুক্স, রুক্স, এটা হচ্ছে রুক্স পাখি। এটা দেখো খানিকটা কাকের মতো দেখতে, এগুলো কিন্তু সব আয়ারল্যান্ডের পাখি। এই যেগুলো দেখালাম এগুলো কিন্তু আমাদের ভারতে খুব একটা দেখতে পাওয়া যায় না, এগুলো কোথায় দেখতে পাওয়া যায়, এগুলো হচ্ছে আয়ারল্যান্ডের পাখি। এছাড়াও কি রয়েছে, সিগাল, এটা যারা হচ্ছে ডিসকভারি বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে পশু পাখি বিশেষ করে এই সমস্ত জিনিসগুলো দেখে, তারা কিন্তু এই পাখিটার সাথে খুব পরিচিত। এই পাখিটা কিন্তু খুব শিকারী পাখি হয়। তাহলে কি দেখলাম, সিগাল। তাহলে এবার আমরা কবিতার প্রথম থেকে একটু করে শুরু করা যায়। বলছে আই উইল গো, আই উইল গো, দেখো এটা কোন টেন্সে আছে, এটা ফিউচার টেন্সে আছে। তাহলে ফিউচার টেন্স মানে এটা ভবিষ্যৎকালের ক্ষেত্রে বোঝা যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, এটা ভবিষ্যতে অ্যান্সারটা দিতে হবে। কি আই উইল গো, আমি যাব, কোথায় যাব, উইথ মাই ফাদার, মানে উইথ মানে কি, উইথ মানে হচ্ছে সাথে, কার সাথে যাব, আমার বাবার সাথে যাব, মাই মানে আমার, ফাদার মানে বাবা। আই উইল গো উইথ মাই ফাদার মানে আমি আমার বাবার সাথে যাব। এ প্লাগিং, প্লাগিং বলতে নাঙল চাষ করতে। তাহলে প্রথমেই কবিতার শুরুতে কি বলছে, যে কবিতাটা বলছে সে কোথায় যাবে, সে তার বাবার সাথে নাঙল চাষ করতে যাবে। টু দ্য গ্রিন ফিল্ড, কোথায় যাবে তাহলে নাঙল চাষ করতে, টু দ্য গ্রিন ফিল্ড মানে সবুজ মাঠেতে যাবে। গ্রিন মানে হচ্ছে সবুজ, এটা মোটামুটি কম বেশি তোমরা জানো, আর ফিল্ড মানে হচ্ছে মাঠ, তাহলে সবুজ মাঠে যাবে। বাই দ্য সি, বাই মানে দ্বারা, কিন্তু এখানে কি পাশে, বাই দ্য সি মানে সমুদ্রের পাশে, সি মানে তাহলে কি, সি মানে হচ্ছে সমুদ্র। তাহলে আই উইল গো উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে যাব, এ প্লাগিং টু দ্য গ্রিন ফিল্ড সবুজ মাঠেতে, বাই দ্য সি সমুদ্রের পাশে যে সবুজ মাঠ রয়েছে সেখানে আমি আমার বাবার সাথে নাঙল নিয়ে চাষ করতে যাব। অ্যান্ড এবং দ্য রুক্স, এবং কারা কারা যাবে, অ্যান্ড রুক্স, রুক্স বলতে একটু আগে যে কাকের মতো একটা পাখি দেখালাম ওটা রুক্স, অ্যান্ড এবং আর কি যাবে, দ্য ক্রোজ এবং কাক যাবে, অ্যান্ড এবং দ্য সিগাল, এই তিনটে পাখি, যে তিনটে পাখির ছবি এখানে আমি দেখালাম, এই সিগাল, রুক্স আর হচ্ছে লার্ক, এই সিগাল, রুক্স আর ক্রো, কাক, কাক তোমরা প্রত্যেকেই জানো সেই জন্য আমি কাকের ছবিটা এখানে দিইনি। তাহলে এই তিনটে পাখি এরাই হচ্ছে যাবে, বোঝা গেল। তিনটে পাখি দেখো, প্রত্যেকটা তিনটা ধরনের পাখি, ঠিক আছে, প্রত্যেকটা শেষে কিন্তু এস আছে, মানে কাক গেলে একটা কাক যাবে না, অনেক কাক যাবে, অনেক রুক্স যাবে, বোঝা গেল। উইল কাম আসবে, ফ্লোকিং, ফ্লোকিং বলতে কি ঝাঁকে ঝাঁকে, অর্থাৎ ঝাঁক বেঁধে আসবে, আফটার মি আমার পিছনে, আফটার মানে পরে, পরে, মি মানে আমাকে বা আমার, এখানে কি হবে আমার। তার মানে কি বলতে যাচ্ছে, আরেকবার একটু ভালো করে বলা যাক, আই উইল গো উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে যাব, এ প্লাগিং চাষ করতে, টু দ্য গ্রিন ফিল্ড সবুজ মাঠেতে, বাই দ্য সি সমুদ্রের পাশে যে সবুজ মাঠ রয়েছে সেখানে আমি আমার বাবার সাথে নাঙল নিয়ে চষতে যাব। অ্যান্ড এবং রুক্স, এবং রুক্স পাখিরা, অ্যান্ড এবং দ্য ক্রোজ এবং কাকেরা, অ্যান্ড এবং সিগাল এরা সব উইল কাম আসবে, ফ্লোকিং আফটার মি আমার পরে বা আমার পিছনে ঝাঁকে ঝাঁকে আসবে। তারপরে কি বলছে, আই উইল সিং আমি গান করব, টু দ্য পেশেন্স হর্সেস, পেশেন্স মানে কি এখানে ধৈর্য, ঠিক আছে, এটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, আই এম চেকিং ইউর পেশেন্স মানে আমি তোমার কতটা ধৈর্য সেটা পরীক্ষা করছি, পেশেন্স মানে কি ধৈর্য। তাহলে আই উইল সিং আমি গান করব, টু দ্য পেশেন্স হর্সেস, দেখো এখানে
প্লুরাল নাম্বার রয়েছে, মানে একটা ঘোড়া নয়। আমি সেই ধৈর্যশীল ঘোড়াগুলোর জন্য গান করব। আই উইল সিং, আমি গান করব টু দ্য পেশেন্স হর্সেস, মানে যে ঘোড়াগুলো ধৈর্যশীল, যেগুলো হচ্ছে যারা চাষের কাজে হেল্প করে, যাদের খুব ধৈর্য রয়েছে, তাদের জন্যই আমি গানটা করব। উইথ দ্য লার্ক, এবং আমি গান করব এবং আমার সাথে কে থাকবে, উইথ দ্য লার্ক, লার্ক থাকবে। অর্থাৎ একটু আগে যে পাখিটা দেখালাম, প্রথমে যে পাখিটা দেখালাম লার্ক, এই হচ্ছে লার্ক। তাহলে কার সাথে গানটা করব, উইথ দ্য লার্ক, লার্কের সাথে। ইন দ্য হোয়াইল অফ দ্য ইয়ার, লার্ক যখন বাতাসে থাকবে। হোয়াইল মানে কি, হোয়াইল মানে হচ্ছে যখন, হোয়াইল মানে যখন, অফ দ্য ইয়ার অর্থাৎ হোয়াইল মানে যখন লার্ক পাখিগুলো, এই লার্ক পাখিগুলো বাতাসে ভেসে থাকবে। এটা কি করে, বাতাসে ভেসে ভেসে উড়ে বেড়ায়। যখন এই বাতাসে ভেসে থাকবে সেই লার্ক পাখির সাথে আমি তখন কি করব, এই সমস্ত ধৈর্যশীল ঘোড়াদের আমি গান শোনাবো। এটাই কবি বলতে চেয়েছে। এরপর কয়েকটা পাখি একটু দেখে নাও। এটা হচ্ছে স্টার্লিং পাখি। এই যে পাখিটার চিত্র আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা পাখি, এটা হচ্ছে স্টার্লিং পাখি। এই পাখিগুলো বিশেষ করে এগুলো আয়ারল্যান্ডেই দেখা যায়। এরপর তোমাদের এই যে কবিতার শেষের দিকে দেখবে একটা ওয়ার্ডস নোটস বলে একটা অংশ রয়েছে, যেখানে যে সমস্ত ওয়ার্ডগুলো তোমাদের সমস্যা হতে পারে সেই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দেখো ক্লিভিং, অলরেডি আমি প্রথমেই বলে দিই, ক্লিভিং মানে কি বলেছে, কাটিং সামথিং ইনটু ইনটু টু। কাটিং সামথিং মানে কোনো একটা জিনিস রয়েছে, সাপোজ আমি এটা একটা জিনিস রয়েছে, এটাকে কাটলাম, কাটার পরে যদি দুভাগে ভাগ হয়ে যায় সেটাইকেই বলবো আমরা ক্লিভিং, অর্থাৎ দুটো খণ্ডে ভাগ করা। এ সোয়িং আছে, সোয়িং মানে প্ল্যান্টিং সিডস, প্ল্যান্ট মানে কি, প্ল্যান্টিং মানে কি রোপণ করা, অর্থাৎ বপন করা। কি বপন করা, সিডস মানে বীজ বপন করা। স্ট্রাইডিং, স্ট্রাইডিং মানে কি বলেছে, ওয়ার্কিং হার্ড, ওয়ার্কিং হার্ড মানে যেটা কঠোর পরিশ্রম করাকে বলা হচ্ছে স্ট্রাইডিং। তারপর হচ্ছে ফিঞ্চ, এ কাইন্ড অফ সিঙ্গিং বার্ড, এ কাইন্ড অফ এ সিঙ্গিং বার্ড মানে এটা এক ধরনের পাখি যেটা গান করে বেড়ায়। আমরা বিভিন্ন পাখি দেখতে পাই না, যেমন গান করে করে বেড়ায়, যেমন হচ্ছে আমাদের এখানে দেখতে পাওয়া যায় কোকিল, কোকিল কি সুন্দর কু কু করে সুরে ডাকে। তো সেই রকমই একটা পাখি রয়েছে ফিঞ্চ পাখি, যেটা আমরা কবিতাতে আস্তে আস্তে পড়তে পড়তে জানবো। তাহলে এই কটা ওয়ার্ড আরেকবার বলে দিচ্ছি। ক্লিভিং মানে যে কোনো জিনিসকে দুটো খণ্ডে ভাগ করে দেওয়া, আর কি দুটো খণ্ডে ভাগ করে কাটা। আর এই সোয়িং বলতে এখানে বীজ বপনের কথা বলা হচ্ছে, আর স্ট্রাইডিং বলতে কোনো কঠোর পরিশ্রম করা বা কঠোর কাজটাকে বলা হচ্ছে, আর ফিঞ্চ বলতে এটা এক ধরনের পাখিকে বোঝানো হয়েছে। এরপরে দেখো বলছে অ্যান্ড মাই ফাদার, এবং আমার বাবা উইল সিং, এবং আমার বাবা গান করবে। আমি তো গান করবাম ধৈর্যশীল ঘোড়াদের জন্য, এবং আমার বাবা কি করবে, অ্যান্ড এবং মাই ফাদার আমার বাবা উইল সিং গান করবে। দেখো এগুলো সব কিন্তু ফিউচার টেন্সে আছে, ফিউচার টেন্স মানে ভবিষ্যতে, আমার বাবা গান করবে। দ্য প্লাউ সং, প্লাউ সং বলতে ওই যে নাঙলের গান, যে নাঙল নিয়ে চষতে যাচ্ছে, যে নাঙল নিয়ে মাটি চষতে যাচ্ছে, সেই নাঙলের গান করবে আমার বাবা। দ্যাট যেটা ব্লেসেস, যেটা আশীর্বাদ করবে। দ্য ক্লিভিং শেয়ার, ক্লিভিং মানে ভাগ করে দেবে, ওই যে ক্লিভিং মানে এখানে দেওয়াই রয়েছে, কাটিং সামথিং ইনটু টু মানে যেটা ভাগ করে দেবে। কি ভাগ করে দেবে, শেয়ার, শেয়ার মানে ভাগ করে দেবে। কি ভাগ করে দেবে, ব্লেসেস, এই আশীর্বাদগুলোকে। অর্থাৎ কি বলছেন, যে কবি ইনি হচ্ছে যাবে এবং এনার যে বাবা তিনি গাইবেন, নাঙলের গান গাইবেন, এবং সেই গানের যে আশীর্বাদ তাতে কি হবে, সেই যে আশীর্বাদটা বিভিন্নভাবে ভাগ হয়ে যাবে সকলের মধ্যে, মানে সবাই আশীর্বাদটা পাবে। আই উইল গো, আমি যাব, উইথ মাই ফাদার আমার বাবার সাথে, ইজ সোয়িং, তাহলে আমি আমার বাবার সাথে যাব বীজ বপনে। সোয়িং মানে কি বললাম, বীজ বপন, তাহলে বপন করা, অর্থাৎ বীজটা যে মাটির নিচে পুঁততে হয় সেটাই হচ্ছে বপন। তাহলে আই উইল গো উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে যাব, কি করতে যাব, বীজ বপনে যাব। দেখো একটু আগেই কিন্তু হচ্ছে এটা বলা হয়েছে সোয়িং মানে বপন। তাহলে প্রথমেই আমরা কি দেখলাম, প্রথমে নাঙল নিয়ে যাচ্ছে, এবার কি দেখতে পাচ্ছি, এবার যাচ্ছে বীজ বপনে যাচ্ছে। টু দ্য রেড ফিল্ড, কোথায় যাবে, লাল মাঠে। টু দ্য রেড ফিল্ড, রেড মানে লাল, আর ফিল্ড মানে হচ্ছে মাঠ। তাহলে কোন মাঠে যাবে, লাল মাঠেতে, বাই দ্য সি, সেই সমুদ্রের পাশে। তাহলে এটা কি আবার একটা অন্য একটা মাঠ, কিন্তু অন্য একটা মাঠের কথা বলা হচ্ছে না। প্রথমে যে মাঠটাই আমরা সবুজ দেখেছিলাম সেই মাঠটা নাঙল চষার পরে এখন কি হয়ে গেছে, এটা লাল হয়ে গেছে, বোঝা গেল। তাহলে তাহলে তার মাটিটা উন্মুক্ত হয়েছে।
এখন তার লাল মাটি আমরা দেখতে পাচ্ছি, এখানেই এবার বীজ রোপণ করতে হবে। অ্যান্ড এবং দ্য রুকস, রুকস পাখি, অ্যান্ড এবং দ্য ক্রোজ, ওই কাকেরা, অ্যান্ড এবং দ্য স্টার্লিং, স্টার্লিং আমি একটু আগেই দেখালাম, স্টার্লিং যে একটা পাখি, এই যে এটা হচ্ছে স্টার্লিং পাখি। তাহলে এবারে আমি যখন এইগুলো একটু ভালো করে মনে রাখবে, তার কারণ এক্সামে কোশ্চেনে আসতে পারে যে যখন তারা বীজ বপন করতে গেল তার সাথে তাহলে কোন কোন পাখিরা ছিল, রুক্স ছিল, কাক ছিল, আর হচ্ছে স্টার্লিং ছিল, এই এরাই ছিল। তাহলে কি হলো আমাদের, তাহলে যখন হচ্ছে মাঠে যাবে বীজ বপন করতে তখন কে কে থাকবে, রুক্স থাকবে, কাক থাকবে, আর হচ্ছে স্টার্লিং পাখি থাকবে। উইল কাম আসবে, ব্লকিং আফটার মি মানে আমার পিছনে ওই ঝাঁকে ঝাঁকে আসবে, এটা অনেকটা সেই ব্লকিং এর মধ্যে, অর্থাৎ দল বেঁধে আসবে। তাহলে আরেকবার একটু ভালো করে দেখা যাক কি আছে। বলেছে অ্যান্ড মাই ফাদার এবং আমার বাবা উইল সিং গান করবেন, দ্য প্লাউ সং মানে নাঙলের গান, অ্যান্ড দ্যাট ব্লেস যেটা আশীর্বাদ দেবে, দ্য ক্লিভিং শেয়ার্স মানে যেটা আশীর্বাদটা ভাগ করে আশীর্বাদ দেবে, অর্থাৎ প্রত্যেকে পাবে। আই উইল গো আমি যাব উইথ মাই ফাদার আমার বাবার সাথে, শোয়িং মানে বীজ বপন করতে যাব, টু দ্য রেড ফিল্ড ওই লাল মাঠেতে, বাই দ্য সি অর্থাৎ সমুদ্রের পাশে ওই লাল মাঠেতে যাব বাবার সাথে বীজ বপন করতে। অ্যান্ড এবং রুকস এবং রুক পাখিগুলো, অ্যান্ড এবং দ্য ক্রোস কাকগুলো, অ্যান্ড এবং স্টার্লিং স্টার্লিং পাখিগুলো ওরাও যাবে। কিভাবে যাবে, উইল কাম তারা আসবে, ব্লকিং আফটার মি মানে আমি যখন যাব আমার পিছনে পিছনে ঝাঁক বেঁধে বেঁধে আসবে। এটা হচ্ছে এক ধরনের পাখি, যে পাখিটার নাম হচ্ছে ফিঞ্চ পাখি। এই যে পাখিটা কত সুন্দর একটা পাখি, এই পাখিটাকে কি বলা হয়, ফিঞ্চ পাখি। এগুলো আমি সব ইন্টারনেট থেকে কালেক্ট করেছি ছবিগুলো, তোমরাও চাইলে সার্চ করে দেখতে পারো। এর পরেরটা কি বলেছে, আই উইল সিং আমি গান করব, টু দ্য স্ট্রাইডিং সোয়ার্স, টু দ্য স্ট্রাইডিং সোয়ার্স, সোয়ার্স বলতে ওখানে কাদের কথা বলা হচ্ছে, যারা বপনকারী, যারা বীজ বপন করবে তাদের বলা হচ্ছে বপনকারী। তাহলে কি বলছে, আই উইল সিং আমি এবার গানটা করব কাদের জন্য, তখন তো কাদের জন্য গেছিল, ধৈর্যশীল ঘোড়াদের জন্য, এখন কাদের জন্য গানটা করবে, এখন গানটা করবে ওই স্ট্রাইডিং সোয়ার্স মানে ওই যে যারা বীজ বপন করবে সেই তাদের জন্য। এখানে স্ট্রাইডিং বলতে অ্যাকচুয়ালি ধীরে ধীরে আস্তে আস্তে, ঠিক আছে একদম। তাহলে আমি তাহলে গান করব কাদের জন্য, যারা হচ্ছে বপনকারী রয়েছে, যারা বীজ বপন করবে তাদের জন্য এবার গানটা করব। উইথ দ্য ফিঞ্চ এবার আমি যখন গান করব আমি একা গান করব না, আমার সাথে আর কে কে থাকবে, উইথ দ্য ফিঞ্চ মানে ওই যে ফিঞ্চ পাখি যেটা এক্ষুনিই দেখালাম, এটাই হচ্ছে ফিঞ্চ পাখি, এই ফিঞ্চের সাথে দেখাবো। অন দ্য গ্রিনিং স্লো অর্থাৎ এই যে অন দ্য গ্রিনিং মানে ওই যে সবুজ মাঠে, স্লো মানে সবুজে ধীরে ধীরে ওই সবুজে ফিঞ্চের সাথে অর্থাৎ ওই ফিঞ্চ পাখির সাথে আমি ধীরে ধীরে গানটা গাইবো। কাদের জন্য, যারা মাঠে বীজ বপন করছে তাদের জন্য গানটা গাইবো। অ্যান্ড এবং মাই ফাদার আমার বাবা উইল সিং এবং আমার বাবা গাইবেন, কি গাইবে, দ্য সিড সং বীজ বপনের গান গাইবে। সিড মানে কি, সিড মানে হচ্ছে বীজ, এই সিড কথার অর্থ হচ্ছে বীজ অর্থাৎ যেটাকে আমরা দানা বলে থাকি। তাহলে কি হবে, অ্যান্ড এবং মাই ফাদার উইল সিং এবং আমার বাবা গাইবেন সিড সং মানে বীজ বপনের গান গাইবে। দ্যাট ওনলি দ্য ওয়াইজ ম্যান নো তাহলে দ্যাট ওনলি যেটা কেবলমাত্র, দ্য ওয়াইজ মেন মানে ওয়াইজ মানে কি, ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, ওয়াইজ মানেই হচ্ছে জ্ঞানী, এই যে এখানে ওয়াইজ মানেটা এখানে আমি লাল করে রেখেছি, ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী। তাহলে মেন মানে মানুষেরা, তাহলে ম্যানের হচ্ছে প্লুরাল ফর্ম হচ্ছে মেন, তাহলে কেবলমাত্র জ্ঞানী মানুষরাই জানে। এই যে বাবা যে গানটা গাইবে বীজ বপনের গানটা জ্ঞানী মানুষরাই জানে, তার মানে এখানে কিন্তু কবি এই যে জ্ঞানী কাদের বলেছেন, যারা চাষ করতে যাচ্ছে তারাই তো গানটা জানে, যেহেতু হচ্ছে যে যে চাষ করতে যাচ্ছে তার বাবা গানটা গাইছে, তাহলে তার মানে কি যারা কৃষক তারা গানটা গাইছে, তাহলে তারাই জানে কেবলমাত্র, কারণ তারাই জ্ঞানী, কারণ চাষবাস সকলে করতে পারবে না। আমরা যতই বলি না কেন চাষবাস খুব সহজ একটা ব্যাপার, কিন্তু নয়, এটার জন্য কঠোর পরিশ্রম করতে হয় এবং প্রচুর ত্যাগ স্বীকার করতে হয়, তো যেটা সবাই পারে না, যেটা কেবলমাত্র জ্ঞানী মানুষরাই পারে। অর্থাৎ কবি এখানে কৃষকদের সম্মান করেছেন এবং বলতে চেয়েছেন যে তারা জ্ঞানী মানুষ, তারাই কেবলমাত্র এই চাষবাস জানে, সবাই কিন্তু পারবে না। তাহলে আই উইল গো আমি যাব উইথ মাই ফাদার আমার বাবার সাথে, এ রিপিং, রিপিং মানে ফসল কাটা, রিপিং মানে কি ফসল কাটা,
তাহলে আই উইল গো আমি যাব, উইথ মাই ফাদার আমার বাবার সাথে যাব, রিপিং মানে ফসল কাটতে যাব, আমি আমার বাবার সাথে ফসল কাটতে যাব, টু দ্য ব্রাউন ফিল্ড বাদামি মাঠেতে, বাই দ্য সি। তাহলে দেখো এই ধরনের লাইনটা ফের আবার পেলাম, টু দ্য ব্রাউন ফিল্ড মানে বাদামি মাটিতে, অর্থাৎ যখন ফসল পাকে তখন কি হয় বাদামি বা সোনালী বর্ণের হয়ে যায়, সেই সময় মাঠের রংটা বাদামি বা সোনালী থাকে, বাই দ্য সি। তাহলে এখান থেকে পরীক্ষায় কিন্তু কোশ্চেন হতে পারে, যখন ফসল বীজ বুনতে যাইছিল তখন হচ্ছে কি মাঠের রংটা কেমন ছিল, বা যখন নাঙল করতে গেল তখন মাঠের রংটা কেমন ছিল, বা যখন ফসল কাটতে যাচ্ছে তখন মাঠের রংটা কেমন ছিল। তাহলে যখন ফসল কাটতে যাচ্ছে তখন আমরা কি দেখলাম, মাঠের রংটা কেমন ছিল, বাদামি রঙের। তাহলে এই ছিল কয়েকটা লাইন। বলছে আই উইল সিং টু দ্য স্টার্ডিং সোয়ার্স, মানে আমি সেই হাঁটতে হাঁটতে ধীরে ধীরে ওই বীজ বপনকারীদের জন্য গান গাইবো, উইথ দ্য ফ্রিঞ্চ পাখির সাথে, অন দ্য গ্রিনিং সালো ওই সবুজের সাথে, যে ফ্রিঞ্চ পাখিদের সাথে সাথে আমি গান শোনাবো, অ্যান্ড এবং মাই ফাদার এবং আমার বাবা উইল সিং গান করবেন, দ্য সিড সং বীজ বপনের গান গাইবেন, দ্যাট অনলি যেটা কেবলমাত্র ওয়াইজ মেন নো জ্ঞানী মানুষেরা জানে। আই উইল গো আমি যাব, উইথ মাই ফাদার আমার বাবার সাথে, রিপিং ফসল কাটতে যাব, কখন, টু দ্য ব্রাউন ফিল্ড সবুজ মাঠেতে, বাই দ্য সি যেটা হচ্ছে সমুদ্রের পাশে রয়েছে। এখান থেকে দুটো জিনিস তোমরা দেখতে পাবে, দেখো এটা প্রথমে একটা গিজ মানে মেয়ে রাজহাঁস, এটাই হচ্ছে মেয়ে রাজহাঁস, এই যে সাদা যেটা যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা মেয়ে রাজহাঁসের ছবি। অনেক গ্রামীণ এলাকাতে এই সমস্ত আমাদের ভারতেও এই সমস্ত হাঁস কিন্তু পোষা হয়ে থাকে বা পালন করা হয়। আর এটা হচ্ছে রেন পাখি, দেখো কি সুন্দর ছোট্ট ফুটফুটে কি মিষ্টি দেখতে, এটা হচ্ছে রেন পাখি। তাহলে এই দুটো এর পরের স্ট্যান্ডাতে এই দুটো পাখি আমরা কিন্তু পাবো, সেই জন্য আগে একবার দেখিয়ে দিলাম। তাহলে যখন হচ্ছে যাচ্ছে, দেখো এইখানে যখন হচ্ছে কি মাঠেতে যাচ্ছে তখন কি বলছে, মাঠেতে যাওয়ার সময় অ্যান্ড এবং গিজ মানে এই রাজহাঁস, অ্যান্ড এবং দ্য ক্রোজ এবং কাক, অ্যান্ড দ্য চিলড্রেন এবং শিশুরাও যাবে। তাহলে দেখো যখন আমি গান করব, যখন আমি ওই যে মাঠে যখন যাচ্ছে তখন সাথে কে কে আছে, দেখো গিজ আছে মানে রাজহাঁসেরা মেয়ে রাজহাঁসগুলো, আর কে আছে কাকগুলো রয়েছে, অ্যান্ড এবং চিলড্রেন এবং শিশুরা রয়েছে। তাহলে প্রত্যেকটা স্টেপে কারা কারা যাচ্ছে, কিন্তু কাকটা দেখো আমরা তিনবারই মনে হয় কমন পেলাম। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কে সব সময় যাচ্ছে, তিনটে বারেই কোন পাখিটা যাচ্ছে, সেটা হচ্ছে কাক। উইল কাম ব্লকিং আফটার মি, এরা কখন আসবে, এরা আমার পিছনে পিছনে আসবে, আফটার মানে পরে, মি মানে আমার পরে আসবে, মানে কি আমার পিছনে পিছনে আসবে, ব্লকিং বলতে ঝাঁকে ঝাঁকে আসবে, ঝাঁক বেঁধে আসবে। আই উইল সিং আমি গান করব, টু দ্য ট্যান ফেসড বলতে হচ্ছে তামাটে মুখ, তামাটে মুখী, রিপার্স বলতে ওই যারা কাটবে, রিপিং মানে ফসল কাটা বলেছিলাম, রিপার্স মানে হচ্ছে যারা ফসল কাটছে আর কি, সেই সমস্ত চাষিদের। তামাটে মুখ কেন বলেছে, কারণ যখন ফসল কাটবে তখন হচ্ছে সেই প্রচণ্ড রোদে তাদের মুখটা লাল হয়ে তামাটে বর্ণ ধারণ করেছে, সেই কারণে বলছে যে ট্যান ফেস্ট। অর্থাৎ আই উইল সিং এবার আমি গান করব কাদের জন্য, আই উইল সিং আমি গান করব টু দ্য ট্যান ফেস্ট রিপার্স মানে যারা তামাটে মুখযুক্ত, অর্থাৎ তামাটে মুখের যাদের রং হয়ে গেছে, যাদের মুখের রং তামাটে হয়ে গেছে তাদের জন্য গানটা করব, যারা ওই ফসল কাটতে কাটতে রোদে যাদের মুখ পুড়ে তামাটে বর্ণের হয়ে গেছে তাদের জন্যই গানটা করবো। উইথ দ্য রেন আমি যখন গান করব কে থাকবে, উইথ দ্য রেন পাখি থাকবে, ইন দ্য হিট অফ দ্য সান, ইন মানে মধ্যে, দ্য হিট মানে হচ্ছে কি তাপ, ওই প্রচণ্ড তাপে, কিসের তাপে, অফ দ্য সান মানে এই সূর্যের তাপে, অর্থাৎ রোদের সময়, এই রৌদ্রের সময় এই রেন পাখির সাথে কিন্তু আমি গানটা শোনাবো। অ্যান্ড এবং মাই ফাদার এবং আমার বাবা উইল সিং আমার বাবা গান করবেন, দ্য সাইদ সং বলতে এটা কি বলা হয়েছে, এটা হচ্ছে কাস্তের গান, সাইদ বলতে কাস্তে, সাইদ সং কাস্তের গান করবে, মানে যে ফসলটা কি দিয়ে কাটা হয়, হ্যাঁ কাস্তে বলতে এই কাস্তে জাতীয় কিছুর বোঝানো হয়েছে আর কি, মানে যে সাইদ বলতে যে পুরো কাস্তের কথা বলা হচ্ছে তা নয়, কাস্তে জাতীয় কিছু মানে যে ফসলটা কাটা হচ্ছে যেটা দিয়ে সেইটারই গান করবেন। কে গাইবে, আমার বাবা গাইবে। দ্যাট জয়স যেটা আনন্দ দেবে, যেটা আনন্দ দেয়, ফর দ্য হারভেস্ট ডান যে চাষবাস বা ফসল কাটা বা ফসল শেষ হয়েছে বা চাষ শেষ হয়েছে। অর্থাৎ কি আমরা কেটে নিলাম মানে আমাদের যেটা টার্গেট ছিল, আমরা একটা বীজ বপন করেছি সেটার থেকে আমরা ফসল পাবো, তাহলে কাটলাম মানে আমরা সেটা এবার নিয়ে চলে আসলাম, এটা কি সূচনা দিল যে না ফসলের এবার চাষবাসের ব্যাপারটা শেষ হয়েছে।
এখানে কয়েকটা কথা বলে রাখি। দেখো এখানে কিন্তু কবি এই কৃষকদের বা এই সমাজে যারা চাষি তাদের উপর কিন্তু ব্যাপক জোর দিয়েছেন। তার কারণ কি, দেখো আমরা কিন্তু প্রত্যেকের উপর নির্ভরশীল এই সমাজে, এবং এই চাষিরা হচ্ছে কি, এই চাষিরা কিন্তু স্বনির্ভর হয়ে বাঁচতে পারে। এরা কিন্তু কারোর উপর নির্ভর না করলেও এরা নিজেদের উৎপাদন করে এরা বেঁচে থাকার জন্য এরা এদের উৎপাদন করতে পারবে। কিন্তু সমাজের অন্য বেশিরভাগ শ্রেণীর মানুষ কিন্তু এদের উপর ডিপেন্ডেন্ট হতেই হবে। তার কারণ তারা যদি চাষবাস যদি না করে, তারা যদি আমাদের জন্য ফসল না ফলায়, আমরা কিন্তু খেতে পারবো না। তার কারণ আমরা নিজেরা তো চাষবাস করছি না, তাহলে উৎপাদনটা কোথা থেকে আসবে? আমরা যা কিছু খাই সেটা ডিরেক্ট হোক ইনডিরেক্ট হোক, সেটা চাষবাস বা ফসলের সাথে বা ডিরেক্ট উদ্ভিদের সাথে লিঙ্ক থাকে কিন্তু। তো সেক্ষেত্রে এখানে কিন্তু চাষিরা গ্রেট, যারা এই সমাজের বুকে যারা চাষবাস করে তারাই কিন্তু সবচেয়ে মহান। তাদের যে স্যাক্রিফাইস, তাদের যে কঠোর যে কাজবাজ বা তাদের যে কাজের পদ্ধতি বা তাদের যে আশা ভরসা, সেগুলো কিন্তু অনেকটা ডিফারেন্ট হয়, যেগুলো আর বেশিরভাগ মানুষ করতে পারে না। তো সেই কারণেই এই চাষিরা কিন্তু মহান। তাহলে এই ছিল আজকের কবিতা। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে, এবং যদি কোনো পোর্শন অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেটা বুঝিয়ে দেওয়ার।